ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োরসেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি দশম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 5 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাত নিয়ে। আমরা কোষে দেখি 12-র 14 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 15 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। 15 যে অঙ্কগুলো আছে সেগুলো হলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো 15-র এ নাম্বারটা শুরু করছি, যেটা হলো এমসিকিউ অর্থাৎ বহুবিকল্পীয় প্রশ্ন। এর 1 নাম্বার কি আছে দেখো। আছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। এখানে 4টে অপশন দেওয়া আছে, এটার মধ্যে কোনটা হবে? আচ্ছা, আমরা গোলকের আয়তনের সূত্র জানি 4/3 পাই আর কিউব, যেখানে আমাদের 8টা হয় ব্যাসার্ধ, তাই তো? কিন্তু এক্ষেত্রে ব্যাসার্ধটা কত দেওয়া আছে দেখো, 2r একক। তাহলে এখানে আমাকে ব্যাসার্ধের মানটা 2r বসাতে হবে, তাহলেই হবে। তো এটা কিন্তু আমাদের শর্ট কোশ্চেন, আমি জাস্ট ক্যালকুলেশন করছি, আমি অতটা লিখে করছি না, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ব্যাসার্ধ কত, 2r একক। তাহলে আয়তন কত হবে? আয়তন হয়ে যাবে 4/3 পাই। এবার আর মানে কি, ব্যাসার্ধ, তো এখানে আমাদের ব্যাসার্ধ কত, 2r, তাহলে 2r তার হোল কিউব, এত ঘন একক, তাই তো? তাহলে কত হচ্ছে দেখো, 4/3 পাই, এটা কত হয়ে যাচ্ছে, 2-এর কিউব করলে 8, আর r-এর কিউব করলে r কিউব, এত ঘন একক। এবার গুণ করলে কত হচ্ছে দেখো, উপরে কত আসছে, 4-8 32 পাই আর কিউব, আর নিচে কত থাকছে, 3। তাহলে এত ঘন একক। দেখো এটা আমাদের কত নাম্বার অপশানে আছে? এটা কিন্তু আমাদের এ নাম্বার অপশানে আছে, 32 পাই আর কিউব বাই 3। তাহলে এটা আমাদের এ নাম্বার অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। আমি পাশে নাম্বারটা লিখে দিচ্ছি, এ নাম্বার, ঠিক আছে? নেক্সট আমাদের 2 নাম্বার কি আছে দেখো। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত হবে? 4টে অপশান দেওয়া আছে। তো দুটো গোলক আছে, তাদের আয়তনের অনুপাত দেওয়া আছে, তাই তো? আমি আগে ধরে নিই যে দুটো গোলক আছে, তাদের ব্যাসার্ধগুলো ধরে নিচ্ছি। যে প্রথম গোলকের ব্যাসার্ধ r1 একক, স্মল r1 একক, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত, r2 একক, ঠিক আছে? আচ্ছা, আয়তনের অনুপাত দেওয়া আছে। সে প্রথম গোলকের আয়তন কত হওয়ার কথা বলো তো? প্রথম গোলকের আয়তন, আচ্ছা আয়তন আর আমি বক্রতলের ক্ষেত্রফল দুটোই একবারে বের করে নিচ্ছি। প্রথম গোলকের ব্যাসার্ধ কত, r1, তাহলে প্রথম গোলকের আয়তন কত হওয়ার কথা, 4/3 পাই। এখানে ব্যাসার্ধ কত, r1, তাহলে কি হবে, r1 কিউব ঘন একক, তাই তো? আর প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4 পাই r1 স্কোয়ার, কারণ আমাদের সূত্র কি, 4 পাই r স্কোয়ার, তো এখানে ব্যাসার্ধ r1, তাহলে r1 স্কোয়ার এত বর্গ একক। এবার দ্বিতীয় গোলকের বেলা করি। দ্বিতীয় গোলকের আয়তন, দ্বিতীয় গোলকের আয়তন কত হবে, 4/3 পাই, ব্যাসার্ধ কত, দ্বিতীয় গোলকের r2, তাহলে কি হবে, r2 কিউব, এত ঘন একক। আর দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত, 4 পাই r2 স্কোয়ার, 4 পাই r স্কোয়ার হয় তো, আর বলতে ব্যাসার্ধ, এক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ কত, r2, তাহলে r2 স্কোয়ার, এত বর্গ একক। আমি আবারও বলছি, এগুলো কিন্তু আমাদের শর্ট কোশ্চেন, আমাদের এতটা লিখে করার দরকার নেই। তোমরা শুধুমাত্র ক্যালকুলেশন করে সেটাও রাফে করলেই হবে, করে তোমরা যদি শুধুমাত্র অ্যান্সারটা লেখো তাহলেই হবে। কিন্তু আমি তোমাদের পুরোটা করে দেখাচ্ছি, কারণ হতেই পারে যে এই অঙ্কটা তোমাদের শর্ট কোশ্চেনে না এসে 2 বা 3 নম্বরের অঙ্কে আসলো, তখন কিন্তু তোমাদেরকে পুরোটা করে দেখাতে হবে। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে পুরোটাই এখানে করে দেখাচ্ছি। তাহলে এবার প্রশ্নে কি দেওয়া আছে, এদের আয়তনের অনুপাতটা দেওয়া আছে, তাই তো? তাহলে আমি লিখছি প্রশ্নানুসারে এদের আয়তনের অনুপাত কত,
আগে আয়তনের অনুপাতগুলো লিখি। 4/3 পাই প্রথমটার আয়তন R1, 4/3 পাই R1 কিউব অনুপাত দ্বিতীয়টার আয়তন 4/3 পাই R2 কিউব। এদের অনুপাতটা কত দেওয়া আছে প্রশ্নে? 1:8, তাই তো? আচ্ছা, বা এখান থেকে কী পাচ্ছি দেখো, অনুপাতের ক্ষেত্রে কি একই পদ থাকলে সেগুলো উঠে যায়, তাহলে কি হচ্ছে R1 কিউব অনুপাত R2 কিউব ইকুয়ালস টু 1:8। বা আমি এখান থেকে লিখছি দেখো R1 কিউব বাই R2 কিউব ইকুয়ালস টু 1/8। বা ভাগ আকারে লিখলাম, অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি, তাহলে R1/R2 তার হোল কিউব, কারণ ব্র্যাকেট তুললে কি এরও কিউব হয়ে যাবে এরও কিউব হয়ে যাবে, তার মানে এটাই হচ্ছে ইকুয়ালস টু 1/8। বা R1/R2 তার মানে কি 1/8। এদিকে কি হয়ে যাবে, এদিকে কিউব ছিল, এদিকে আসলে কি হয়ে যাবে কিউব রুট, মানে ঘনমূল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা কত হবে করলে দেখো তো, 1-এর ঘনমূল মানে কি 1, আর 8-এর ঘনমূল কত, 8কে ভাঙালে কি আসে 3টে 2, 2 গুণন 2 গুণন 2, তাহলে ঘনমূল করলে কি হবে 1টা 2। বর্গমূলের ক্ষেত্রে কি হয়, 2টো থাকলে 1টা হয়, আর ঘনমূলের ক্ষেত্রে 3টে থাকলে 1টা হয়। তাহলে বা আমরা R1/R2 মান কত পেলাম, 1/2, এটা আমাদের থাকলো। আচ্ছা, এবার আমাদের কি বের করতে হবে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা লিখি, সুতরাং বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান কত, 4 পাই R1 স্কোয়ার অনুপাত 4 পাই R2 স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই R1 স্কোয়ার, আমি বাই ভাগ আকারে লিখছি, বাই 4 পাই R2 স্কোয়ার। 4 পাই কেটে যাচ্ছে, কত করে থাকছে দেখো R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে দেখো, আমি এটাকে কি লিখতে পারি, R1/R2 তার হোল স্কোয়ার। এবার দেখো R1/R2 মান আমরা কত বের করেছি, হাফ, তাহলে আমি সেই মানটা এখানে বসিয়ে দিচ্ছি, R1/R2 মান হাফ, তাহলে কি হয়ে যাবে হাফের হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে 1/4, তাহলে অনুপাত আকারে লিখলে হচ্ছে 1:4। তাহলে আমরা অনুপাতটা পেয়ে গেলাম। এটা দেখো আমাদের কত নম্বর অপশানে আছে, এটা আমাদের বি নাম্বার অপশানে আছে, তাহলে বি নাম্বারটা হলো আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট আমাদের 3 নাম্বার কি আছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেমি সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো নিরেট অর্ধগোলকের আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল কি করে আমরা করতে পারি, দেখো যেহেতু এটা নিরেট অর্ধগোলক, তার মানে কি আমাদের মানে ধরো যেমন একটা বলকে বলেছিলাম কাটলে যেমন হবে, তার মানে কি এর উপরের তলের ক্ষেত্রফলটাও কিন্তু আমাদের নিতে হবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমাদের 3πr² হবে যেহেতু নিরেট। আর যদি ফাঁপা হতো তাহলে আমাদের 2πr² হতো, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের হবে 3πr²। তাহলে আমরা সেই মানটা বসিয়ে দিই। ব্যাসার্ধ তো দেওয়া আছে 7 সেমি, তাই তো? তাহলে 3 নাম্বার অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু কত, 3πr²। আর এর মান কত, 7-এর স্কোয়ার এত, যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ সেমি। আচ্ছা, এখানে আমরা পায়ের মানটা বসাবো না, কারণ কি দেখো এখানে কিন্তু আমাদের অপশানগুলো পাই দিয়েই আছে, তার মানে পায়ের মানটা বসানোর আমাদের দরকার নেই, ঠিক আছে? তাহলে কত হচ্ছে দেখো, 7 7 49, 49 আর 3 49 আর 3 গুণ করলে হচ্ছে 147, 147 পাই এত বর্গ সেমি। দেখো এটা আমাদের কত নম্বর অপশানে আছে, এটা কিন্তু আমাদের সি নাম্বার অপশানে আছে, তাহলে সি নাম্বারটা হলো আমাদের সঠিক অপশান। আমি এখানে নিচে সি নাম্বার লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কি আছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তাদের আয়তনের অনুপাতটা কত হবে নির্ণয় করতে হবে। দেখো এক্ষুনি আমরা একটা অঙ্ক করলাম 2 নাম্বারটা, যেখানে আমাদের আয়তনের অনুপাত দেওয়া ছিল, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হলো। এবার এক্ষেত্রে কি দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, আয়তনের অনুপাতটা করতে হবে। এটা কিন্তু আমি তোমাদেরকে করে
করবে। আমি শুধুমাত্র আরও একবার বলে দিচ্ছি যে কীভাবে তোমরা করবে, একদম আগের নিয়মেই করবে। ধরে নেবে একটা ব্যাসার্ধ R1 আর একটা ব্যাসার্ধ R2, তাহলে প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল কত হলো 4πr1 স্কোয়ার, আর দ্বিতীয়টার হলো 4πr2 স্কোয়ার। এবার তুমি প্রশ্নানুসারে এই দুটোর অনুপাতকে দেখাবে হলো 16:9 যেটা দেওয়া আছে, সেখান থেকে তুমি R1/R2 মানটা বের করে রাখবে। হয়ে গেল, R1/R2 মানটা বের করে রেখে দিলে এরপরে তুমি আয়তনের অনুপাত বের করবে। কি করে করবে? আয়তনের সূত্র কি? 4/3πr3। তাহলে প্রথমটার আয়তন কত হলো 4/3πr1³ আর দ্বিতীয়টার হলো 4/3πr2³। এই দুটোর অনুপাত লিখবে। 4/3π এমনি কেটে গেল, দুটোর মধ্যেই যেহেতু আছে, তাহলে কি হবে ভাগ আকারে লিখলে উপরে আসবে R1³, নিচে আসবে R2³। তাহলে সমান সমান আমি লিখবো R1/R2 গোটাটার হোল কিউব। তাহলে R1/R2 মানটা ওখানে বসিয়ে দিলে, যেটা তুমি আগে থেকে বের করে রেখেছো, মানটা বসিয়ে দিলেই আমাদের উত্তরটা বেরিয়ে গেল। ভাগ আকারে আসলো, তবে সেটাকে আমি অনুপাত আকারে লিখে দিলাম, আমাদের অ্যান্সার হয়ে গেল। একদম 2 নম্বর অঙ্কটা যেভাবে করেছি সেভাবেই করবে। ঠিক আছে, আমি তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি। আমাদের 5 নম্বর কী আছে দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। 4টে অপশন দেওয়া আছে, কোনটা হবে আমাদেরকে করে দেখাতে হবে। তো এখানে আমাদের যেটা বলা আছে আমরা সেটাই করি, যে আমরা ধরে নিই যে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। ঠিক আছে, এবার কি বলা আছে, নিজের গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আর কি সমান 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। যদি ব্যাসার্ধ আর হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত 4πr², 4πr² এত বর্গ একক। আর আয়তন কত 4/3πr³ ঘন একক। এবার বলা আছে যে বক্রতলের ক্ষেত্রফলটা কার সাথে সমান 3 গুণ আয়তনের সাংখ্যমানের সাথে। তাহলে এটাকে 3 গুণ করে দিই, এই দুটোকে সমান বলা আছে। এই যে বক্রতলের ক্ষেত্রফলটা কার সাথে সমান 3 গুণ আয়তনের সাংখ্যমানের সঙ্গে সমান করে দিলাম সমান। এবার এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে আর এর মানটা বের করতে হবে। বা 4πr² ইকুয়ালস টু, দেখো 3 3 কেটে যাচ্ছে, থাকছে 4πr³ বা কি হচ্ছে দেখো 4π কেটে যাচ্ছে, এখানে পড়ে থাকছে r², এখানে থাকছে r³ বা দেখো r²টা এদিকে আছে, এদিকে নিয়ে চলে যাচ্ছি, আমি ভাগ করে দিলাম, তাহলে এদিকে কি করে থাকবে 1, তাই না? দেখো কোনাকুনি গুণ করলে কি হচ্ছে r² হচ্ছে, বা r ইকুয়ালস টু কত হচ্ছে 1। এবার rটাকে আমরা কি ধরেছিলাম ব্যাসার্ধ, তাহলে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বেরোলো 1 একক। এটা আমাদের কত নম্বর অপশানে আছে দেখো, একটা আছে আমাদের হলো এ নাম্বার অপশানে, তাহলে আমাদের এ নাম্বারটা সঠিক অপশান 1 একক। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের বহুবিকল্পীয় প্রশ্ন হলো। এরপর আমরা বি এর অঙ্কগুলো দেখি কি আছে। নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি। বলছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। আচ্ছা তাহলে এটা আমাদেরকে করে দেখতে হবে এটা সত্য না মিথ্যা। আয়তনটা কী হারে পরিবর্তন হচ্ছে, মানে ব্যাসার্ধ আগে যা ছিল সেটাকে দ্বিগুণ করব, তাহলে আয়তনটাও দ্বিগুণ হবে কিনা সেটা আমরা দেখি। বিয়ের 1 নম্বর আমরা ধরে নিচ্ছি, ধরি গোলকটির ব্যাসার্ধ আর একক, তাহলে আয়তন কত, সুতরাং আয়তন কত 4/3πr³ এত ঘন একক। আচ্ছা এবার যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হলে করলে ব্যাসার্ধ হবে
কত হবে, আগে যদি আর থাকে দ্বিগুণ মানে কি 2 গুণ আর ইন্টু 2, তাই তো 2 গুণ করে দিলাম এত একক, তার মানে কত হয়ে গেল 2r একক হয়ে গেল, তাই তো। আচ্ছা তাহলে বর্তমানে আয়তন কত হবে, দেখো বর্তমানে আয়তন দেখি কত হচ্ছে, যদি আমরা ব্যাসার্ধকে দ্বিগুণ করে দিই বর্তমানে আয়তন কত হয়ে যাবে 4/3 পাই। আচ্ছা আর মানে কি, সেখানে আমাদের ব্যাসার্ধটা বসাতে হয়, এক্ষেত্রে ব্যাসার্ধ কত 2r, তাহলে আমাকে কত বসাতে হবে 2r তার হোল কিউব, এত ঘন একক। তো দেখি ক্যালকুলেশন করে কত আসছে, 4/3 পাই ইন্টু এটা কত হচ্ছে 2 কিউব করলে 8 আর কিউব, এত ঘন একক। এবার এটাকে আমি এভাবে সাজিয়ে লিখছি, দেখো 8টাকে আমি সামনে লিখছি, 8 গুণন এটা যা ছিল 4/3 পাই আর কিউব, গুণ ছিল গুণ আকারেই লিখলাম, তাই তো এত ঘন একক। এটা হলো আমাদের বর্তমানে আয়তন। এবার কেন এইভাবে লিখলাম একটা জিনিস বুঝতে সুবিধা হবে, দেখো 4/3 পাই আর কিউবটা কী ছিল আমাদের আগের আয়তন, আর এখনকার আয়তনটা হলো এই গোটাটা, তাই তো। এটা হলো আমাদের আগের আয়তন 4/3 পাই আর কিউব, আর এখন হলো এই গোটাটা। এবার দেখো আগের আয়তনের সঙ্গে এই আয়তনের পার্থক্য কতটা, আগে ছিল 4/3 পাই আর কিউব, তার সঙ্গে যদি 8 গুণ করি তাহলে এখনকার আয়তন হচ্ছে, তার মানে কি এখনকার আয়তনটা আগের আয়তনের কত গুণ 8 গুণ, আর আমাদের প্রশ্নে কি বলা আছে দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ হচ্ছে না 8 গুণ হচ্ছে, তাহলে এটা আমাদের মিথ্যা হচ্ছে, তাহলে এই বিবৃতিটা আমাদের মিথ্যা, বিবৃতিটি মিথ্যা, ঠিক আছে। তাহলে এটা আমাদের সত্য হলো না, এটা হলো মিথ্যা হয়ে গেল বিয়ের 1 নম্বর। নেক্সট আমাদের 2 নম্বর। 2 নম্বর কি বলা আছে দেখো, বলছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে। আচ্ছা এর আগে যেমন আমরা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত থেকে আয়তনের অনুপাত করেছিলাম, বা আয়তনের অনুপাত থেকে তোমাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা করা, যেমন আমি বাড়ির কাজ দিলাম, এক্ষেত্রেও একই রকমভাবে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাতটা বের করতে বলেছে। তবে এটা কিন্তু আমরা করেছি, ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে কি ওই যে R1:R2টাই বের করতে হবে, এটা তো আমরা করেছি। যাই হোক আরেকবার আমরা ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি। দেখো আমি এখানে লিখে নিয়েছি যে ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ R1 একক ও দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 একক, তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4 পাই R1 স্কোয়ার বর্গ একক, আর দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই R2 স্কোয়ার বর্গ একক, তাই তো। তাহলে প্রশ্নে কি বলা আছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাহলে আমি সেটাই লিখে নিয়েছি। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার ইকুয়ালস টু 4/9, বা দেখো 4 পাই যদি কেটে যায় তাহলে কি হচ্ছে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়ালস টু 4/9, বা কি হচ্ছে R1/R2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4/9, বা এদিকে বর্গ আছে, আমি যদি উভয় পক্ষকে বর্গমূল করে দিই তাহলে বর্গটা উঠে যাবে আর এদিকে বর্গমূল হয়ে যাবে, তাই তো। বা R1/R2 ইকুয়ালস টু কত হচ্ছে দেখো 2/3, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বা R1:R2 ইকুয়ালস টু, যেটা আমরা আগেও কিন্তু এভাবে করেছিলাম 2:3। এখানে এত দূরই আমাদের করতে হবে, কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চেয়েছি, তো R1 আর R2 মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য, সেটার অনুপাত বেরিয়ে গেল, কত বেরোলো দেখো 2:3, যেটা আমাদের প্রশ্নেও বলা আছে, তাহলে এটা হলো আমাদের সত্য হয়ে গেল। আচ্ছা নেক্সট আমাদের সি নাম্বার কি আছে, সি নাম্বার শূন্যস্থান পূরণ করি। 1 নাম্বার কি আছে, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। একটা তল আছে এরকম ঘনবস্তু আমরা জেনেছি, সেটা হলো গোলক, তাহলে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি হলো গোলক। আমি অ্যান্সারটা শুধু লিখে নিচ্ছি, সি এ 1 নাম্বার। তোমরা কিন্তু যখনই পরীক্ষার খাতায় এই অ্যান্সারগুলো লিখবে সম্পূর্ণ বাক্যে অবশ্যই লিখবে। আমি এখানে যাতে আমরা সময়ের মধ্যে আরও বেশি অঙ্ক করতে পারি, তাই আমি তোমাদের শুধুমাত্র অ্যান্সারটা লিখে দিচ্ছি। আচ্ছা 2 নাম্বার কি আছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। একটা অর্ধগোলক যে আছে তার দুটো তল থাকে, একটা তল সমতল একটা তল বক্রতল, তাহলে অর্ধগোলকের সমতল কয়টা থাকে, একটি। এটা আমরা আগের দিনই আলোচনা করেছিলাম, নতুন করে আর আলোচনা করার কোনো ব্যাপার নেই। যাই হোক, তো এটা আমি লিখে দিচ্ছি যে একটি সমতলের সংখ্যা।
3 নম্বর কি আছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, অর্ধগোলকের ব্যাসার্ধটা বলা আছে 2r একক, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হবে? এটা কিন্তু নিরেট। ফাঁপা হলে অর্ধগোলকের ক্ষেত্রফল আমরা সূত্র ব্যবহার করি 2πr², আর নিরেট হলে সূত্র ব্যবহার করি 3πr², তাই তো? তাহলে এই ক্ষেত্রে বলা আছে নিরেট, তাহলে এই ক্ষেত্রে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 3πr²। আচ্ছা, 3 নম্বরটা একটু করে দেখাচ্ছি। এক্ষেত্রে আমাদের সূত্রটা হলো সমগ্রতলের ক্ষেত্রফলে 3πr², তবে এক্ষেত্রে আমাদের আর হবে না, ব্যাসার্ধ কত বলা আছে 2r, তাহলে 3π × 2r তার হোল স্কোয়ার, এত বর্গ একক। তাহলে কত হচ্ছে দেখো, 3π × কত হচ্ছে 4r², এত বর্গ একক, কত হচ্ছে 3 × 12 πr² বর্গ একক। হয়ে গেল। তাহলে আমাদের এটা কত বেরোলো, 12 πr² বর্গ একক, সি এর 3 নম্বর। নেক্সট আমাদের 16 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 1 নম্বর অঙ্কটা আছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। একটি অর্ধগোলক আছে যার আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানটা সমান, সেক্ষেত্রে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু অর্ধগোলকটা নিরেট, ঠিক আছে? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হয়ে যাবে 3πr²। যদি ফাঁপা হতো তাহলে হতো 2πr², যেহেতু নিরেট তাই এটা হবে 3πr²। তাহলে আমরা ধরে নিই ব্যাসার্ধটাকে প্রথমে, যে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক, আচ্ছা, অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক। সুতরাং আয়তন কত হবে, অর্ধগোলকের আয়তনের সূত্র আমরা কি জানি, 2/3πr³, তাই তো? এত ঘন একক। আর সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 3πr² বর্গ একক। এবার প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে যে এদের অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানটা সমান, তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে আমরা লিখি, যেহেতু সমান বলছে তাহলে আমরা সমান করে দিই। প্রশ্নানুসারে টু বাই 3πr³ equals to 3πr²। বা এখান থেকে কি পাচ্ছি দেখো, দুই দিক থেকে পাই উঠে যাচ্ছে, এদিকে আছে r³, এই r²টা এদিকে গুণ আছে, এদিকে হয়ে যাবে ভাগ, আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি। দেখো এদিকে 3 আছে, 3 থাকলে এই 3টা এদিকে ভাগ আছে, এদিকে নিয়ে গেলে গুণ হয়ে যাবে, 2টা উপরে আছে গুণ আকারে, নিচে আসলে ভাগ। বা এখান থেকে কি হচ্ছে দেখো, r² দিয়ে r³ ভাগ করলে কত হয়ে যাবে, r সমান সমান কত হয়ে যাচ্ছে 9/2, 9/2 তার মানে কি 4.5। তাহলে আমাদের বেরিয়ে গেল অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5 একক। তো অর্ধগোলকটির আমরা উত্তর লিখে দিচ্ছি, অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5 একক। নেক্সট আমাদের 2 নম্বর কি আছে দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি।
আচ্ছা, বলা আছে একটি গোলক আছে, তার যে বক্রতলের ক্ষেত্রফল আর একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ আছে, তার বক্রতলের ক্ষেত্রফলটা সমান, আর চোঙের উচ্চতা আর যে ব্যাস সেটা দুটোই দেওয়া আছে, সেটা হলো 12 সেমি। এখান থেকে আমাদের গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে গোলকটার ব্যাসার্ধ ধরে নিই, যে গোলকটির ব্যাসার্ধ 8 সেমি। ঠিক আছে, তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ 8 সেমি। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? সুতরাং গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান সমান কত হবে? আমরা কি জানি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 4πr², এত বর্গ সেমি। আচ্ছা, এটা হয়ে গেল। এবার চোঙের কি বলা আছে? আমাদের কি বলেছে? গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে আমাদের দুটোরই বক্রতলের ক্ষেত্রফল দরকার। এবার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h, যেখানে আরটা হলো চোঙের ব্যাসার্ধ আর এইচটা হলো চোঙের উচ্চতা। তো এখানে চোঙের উচ্চতা আর ব্যাস দেওয়া আছে, দুটোই হলো 12 সেমি। তো ব্যাস যদি 12 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত? তার অর্ধেক 6 সেমি। তাহলে আমরা চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা নির্ণয় করি। আচ্ছা, তার আগে চোঙের আমরা ব্যাসার্ধ নির্ণয় করি নিই। চোঙের ব্যাসার্ধ সমান সমান কত? ব্যাস দেওয়া আছে 12 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 12/2 সেমি সমান সমান 6 সেমি, এবং উচ্চতা দেওয়া আছে কত? 12 সেমি, তাই তো? তাহলে লিখি, সুতরাং চোঙটির বক্রতলের ক্ষেত্রফল সমান সমান কত হবে? 2πr/h। তাহলে মানগুলো বসাই। 2π, আর বলতে ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ কত? 6, ইন্টু এইচ বলতে উচ্চতা কত? 12, তাহলে এত বর্গ সেমি। আচ্ছা, এবার প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা সমান। তাহলে আমি লিখি, প্রশ্নানুসারে সমান করে দিই দুটোর বক্রতলের ক্ষেত্রফলকে। 4πr² = 2π × 6 × 12 গুণ করলাম না, কারণ এখানে কাটাকাটি করবই। পাই দুদিক থেকে উঠে যাচ্ছে ভাগ হয়ে, তাহলে r² সমান সমান কত হচ্ছে? 2 × 6 × 12/4, বা r² সমান সমান কত হচ্ছে? দেখো, 4 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে 3, তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6 × 6, বা r সমান সমান কত হচ্ছে? √6 × 6, তার মানে হচ্ছে 6। তাহলে আমরা পেয়ে গেলাম গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি, কারণ আর আমরা গোলকের ব্যাসার্ধই ধরেছিলাম, সেটা পেয়ে গেলাম 6 সেমি। নেক্সট 3 নাম্বার কি আছে দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, তার লিখি। আচ্ছা, একটা নিরেট অর্ধগোলক আছে আর একটা নিরেট গোলক আছে। ওই নিরেট গোলক অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা সমান। এবার এদের দুইজনের ব্যাসার্ধের অনুপাতটা আমাকে নির্ণয় করতে হবে। তো আমি আগে দুইজনের ব্যাসার্ধটাকে ধরে নিই। 3 নাম্বার, ধরি
নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর একক হয়ে গেল। আচ্ছা, এবার দেখি যে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে। সুতরাং নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? যেহেতু নিরেট অর্ধগোলক, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 3πr²। আর বলতে ব্যাসার্ধ, তো এখানে আমাদের ব্যাসার্ধ কত? স্মল আর, তাহলে 3πr² বর্গ একক। আর এবং নিরেট গোলকের কিসের ক্ষেত্রফল দরকার আমাদের? বক্রতলের ক্ষেত্রফল সমান সমান কত হবে? কি জানি আমরা, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 4πr², এত বর্গ একক। কি বলা আছে? এই দুটো সমান, তাহলে এই দুটোকে সমান করে দিই প্রশ্নানুসারে। আচ্ছা, আমরা এর ব্যাসার্ধটা কি ধরেছিলাম? ক্যাপিটাল আর, তাহলে এটা ক্যাপিটাল R², ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রশ্নানুসারে 3πr² ইকুয়ালস টু 4π ক্যাপিটাল R²। বা ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে হবে। তো দেখো, পাই তো উঠে যাচ্ছে, ক্যাপিটাল R² বাই স্মল r² বাই ক্যাপিটাল R² করলাম। মানে এই R²টা ছিল, এই R²টা দিকে গুণ ছিল, এদিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাচ্ছে। সমান সমান 4 এদিকে ছিল, এদিকে 3টা গুণ আকারে আসলে, এদিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাচ্ছে। বা কি হচ্ছে দেখো, r বাই স্মল r বাই ক্যাপিটাল R তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে? 4/3। কারণ কি, ব্র্যাকেটটা তুলে দিলে দুজনের মাথায় আবার স্কোয়ার চলে আসবে, তাহলে এভাবে আমরা লিখতেই পারি। বা উভয় পক্ষকে বর্গমূল করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে? এদিক থেকে বর্গটা উঠে যাবে, আর এদিকে বর্গমূল হয়ে যাবে 4/3। বা স্মল r বাই ক্যাপিটাল R ইকুয়ালস টু কত হচ্ছে? দেখো, 4-এর বর্গমূল করলে 2, আর 3-এর তো ওখানে বর্গমূল হবে না, তাহলে বর্গমূলটা থেকে যাচ্ছে, তাহলে √3, তাই তো? তাহলে কত হচ্ছে অনুপাতটা? বা আর অনুপাত স্মল আর অনুপাত ক্যাপিটাল R সমান সমান কত হচ্ছে? 2:√3। তাহলে আমরা পেয়ে গেলাম অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। লিখে দিই উত্তর: অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত 2:√3। নেক্সট আমাদের 4 নাম্বার কি আছে দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S এবং আয়তন V হলে s³/v² এর মান কত তা লিখি। তো পায়ের মান না বসিয়ে, আচ্ছা এক্ষেত্রে পায়ের মানটা আমরা বসাবো না, তাহলে করি আমরা আগে এটার ব্যাসার্ধটা ধরে নেব, ঠিক আছে? 4 নাম্বার ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য স্মল r এত একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল
বা বক্রতলের ক্ষেত্রফল কত হবে। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল, যেটাকে এখানে কি দ্বারা চিহ্নিত করেছে, এস দ্বারা। বক্রতলের ক্ষেত্রফল এস সমান সমান কত হয়ে যাবে, 4πr²। এটাই আমাদের সূত্র, এত বর্গ একক। এবং আয়তন, যেটাকে এখানে কি দ্বারা চিহ্নিত করেছে, ভি দ্বারা। তাহলে আয়তন ভি সমান সমান কত হয়ে যাবে, গোলকের আয়তনের সূত্র কি, 4/3πr³। তাই তো, এত ঘন একক। এবার যেটা আমাদের নির্ণয় করতে হবে সেটা হলো s³/v² মান। তো সেটা আমরা করি, লিখে নিই s³/v²। এর মান বের করতে হবে, সমান সমান মানগুলোকে বসাই। দেখো এখানে কি আছে, s³, তো এস এর মান আগে বসাই। এস মানে কত, 4πr² তার হোল কিউব, বাই ভি মানে কত এটা, তাহলে তার হোল স্কোয়ার করতে হবে। 4/3πr³ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো আমি যদি 4-এর কিউব করি তাহলে কত হবে, 64π³। পায়ের কিউব করলে π³, আর r-এর পাওয়ার কত হচ্ছে দেখো, ব্র্যাকেট উঠলে কী হবে, 3 দুগুণী 6, বাই এটা কত হবে দেখো, r-এর স্কোয়ার করলে 16, পায়ের স্কোয়ার করলে π², r-এর, এবার r-এর পাওয়ার কত হচ্ছে, 3 দুগুণী 6, বাই নিচে কত আসছে, 3-এর স্কোয়ার করলে 9, সমান সমান 64π³ r⁶ বাই 16π² r⁶। দেখো 9টা এখানে ভাগ আকারে ছিল, উপরে গেলে কি হয়ে যাবে, গুণ। তাহলে গুণ করে দিলাম। আচ্ছা আচ্ছা, এটা ছিল π³, তাই তো, সমান সমান দেখো কত হচ্ছে, এখানে r⁶ ভাগ হয়ে উঠে যাচ্ছে। আচ্ছা, π² দিয়ে π³ ভাগ করলে কত হবে, পাওয়ার দুটো বিয়োগ হয়ে যাবে, তাহলে 3 থেকে 2 গেলে একটা পাই থাকছে। আমি আগে পাই আর r-এর হিসাবটা করি, তারপর আমি সংখ্যাগুলোর হিসাব করছি। এত পাই, এবার এটা কাটাকাটি করব। দেখো কত দিয়ে যাচ্ছে, এটা কিন্তু 4 দিয়ে যাচ্ছে। 16 দিয়ে যদি একবারে ভাগ করি, 4×16 64, তাহলে কত হচ্ছে, 4×9 36 পাই। তাই তো, তাহলে আমরা পেলাম s³/v² এর মান হচ্ছে 36 পাই। নেক্সট আমাদের 5 নম্বর অঙ্ক কী আছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়, লিখি। তা লিখি। আচ্ছা, প্রথমে যেটা গোলকের ব্যাসার্ধ ছিল সেটাকে আমরা 50% বৃদ্ধি করে দেবো, তাহলে অবশ্যই যে বক্রতলের ক্ষেত্রফলটা কি পরিবর্তন হবে, ওটাও বৃদ্ধি পাবে। এবার সেটাই আমাদের হিসাব করতে বলেছে যে শতকরা কত বৃদ্ধি পাবে। তো চলো করি, কিভাবে করব। আগে আমি ব্যাসার্ধটা ধরে নিই, এখানে কিন্তু ব্যাসার্ধটা দেওয়া নেই, তো আমি ধরি গোলকটির ব্যাসার্ধ r একক, ঠিক আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, সুতরাং গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4πr² বর্গ একক। আচ্ছা, এবার যেটা আমরা করবো সেটা হলো, বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, তাই তো। তাহলে আমি লিখি যে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আমি 50% বৃদ্ধি করি, তাহলে ব্যাসার্ধটা কত হচ্ছে সেটা দেখি আগে। দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে কত হবে দেখো, আগে কত ছিল ব্যাসার্ধ r, সেটা r ছিল, তার সাথে কতটা বৃদ্ধি পাবে, r-এরই 50%। তোমরা শতকরার হিসাব শিখেছো, আশা করি বুঝতে পারছো আমি কী বলছি। দেখো, দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করি, তাহলে পরবর্তীতে ওর ব্যাসার্ধটা কত হয়ে যাচ্ছে, আগে থেকে তো r ছিলই, তাহলে তার সাথে যোগ হচ্ছে,
কতটা যোগ হচ্ছে, যতটুকু বৃদ্ধি পাচ্ছে। এবার কতটুকু বৃদ্ধি পাচ্ছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের 50% বৃদ্ধি পাচ্ছে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, আর তার 50% মানে কি 50/100। এটা হয়ে গেল আমাদের নতুন ব্যাসার্ধ, এত একক। তাহলে হবে আর প্লাস, দেখো 50 দিয়ে 100কে ভাগ করলে কত, 2, তাহলে নিচে 2 আসছে, তাহলে হচ্ছে r/2। এটা যোগ করলে কত আসছে, দেখো লসগু করলে হচ্ছে 2, 1, তাহলে হচ্ছে 2r প্লাস r, ভগ্নাংশের যোগ যেভাবে আমরা করি। আচ্ছা, তাহলে হলো 3r/2, 2r প্লাস r যোগ করে হচ্ছে 3r, এত একক। এটা হলো বর্তমানে ব্যাসার্ধ। তাহলে বর্তমানে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বর্তমানে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4πr²। তো এক্ষেত্রে আর কত, ব্যাসার্ধ কত এটা, তাহলে ব্যাসার্ধের বদলে বসাতে হবে 3r/2 তার হোল স্কোয়ার, এত বর্গ একক। কত হচ্ছে এটা করে দেখি, 4π ইন্টু 3-এর স্কোয়ার করলে কত 9, 9r² কত হচ্ছে 2-এর স্কোয়ার করলে 4, এত বর্গ একক। দেখো 4 4 কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে 9πr², এত বর্গ একক। এটা হয়ে গেল আমাদের বর্তমানের ক্ষেত্রফল। তো দেখো আগে ক্ষেত্রফল কত ছিল 4πr², এখন ক্ষেত্রফল কত হয়ে গেল 9πr², তার মানে বৃদ্ধি পেল। তাহলে কতটা বৃদ্ধি পেল, তাহলে লিখি বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল কতটা, বিয়োগ করে পাবো 9πr² মাইনাস 4πr², এত বর্গ একক, এতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে বিয়োগ করে কত আসবে, 9πr² থেকে 4πr² বিয়োগ করে পাই 5πr², এত বর্গ একক। এটা আমাদের বৃদ্ধি পেল। এবার যেটা আমাদের হিসাব করতে বলছে সেটা হলো শতকরা বৃদ্ধি। তাহলে লিখি, সুতরাং শতকরা বৃদ্ধি পেয়েছে, শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধিটা কত, বৃদ্ধিটা এটা শুধুমাত্র আমরা বৃদ্ধি হিসাব করলাম। এবার শতকরা বৃদ্ধি মানে 100-র মধ্যে হিসাব। সেটা আমরা কি করি, উপরে কত কি বসাতে হয়, উপরে বসাতে হয় কতটা বৃদ্ধি পেল, সেটা আমাদের 5πr², নিচে বসাতে হয় কি, যেটা আগে ছিল, আগে কত ছিল 4πr² ইন্টু 100, এত বর্গ একক। দেখো πr² কেটে যাচ্ছে, 4 দিয়ে 100কে ভাগ করলে কত হয়, 5টা থাকলো, 4 দিয়ে 100কে ভাগ করলে হয় 25, 5 ইন্টু 25, তাহলে 125 বর্গ একক। তাহলে এতটা হলো আমাদের শতকরা বৃদ্ধি। তাহলে আমাদের গোলকের কোষে দেখি 12 সমস্ত অঙ্ক আমরা আলোচনা করলাম। আজকে যে অঙ্কগুলো আলোচনা করলাম সেগুলোর মধ্যে তোমাদের কোনো রকম সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা যা তোমাদের বাড়ির কাজ আছে সেগুলো করতেও কোনো রকম সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।